Welcome to our YouTube channel MICS Education. Subscribe our channel and click the notification button to get more updates. এখানে আপনারা WBCS, পিএসসি, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন আমাদের অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নম্বরগুলিতে। ধন্যবাদ। দিনের ক্লাসে আমরা ইকোনমিক্সের আমি বলেছিলাম, দেখো যে দরিদ্রতা দূরীকরণের উপায় হিসেবে আমি বলছিলাম। লাস্ট আমি তোমাদের ইনফ্লেশন সম্পর্কে বলছিলাম যে ইনফ্লেশন কাকে বলে, এবং সেই সংক্রান্ত আমি তোমাদের কিছু ইনফরমেশন দিচ্ছিলাম। ওকে, দারিদ্রতার কারণ আর উপায় হিসেবে বলেছিলাম। আচ্ছা, আগের ক্লাসের মধ্যে কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন, কোনো পয়েন্ট বুঝতে পারোনি, বা কোনো পয়েন্ট আরেকবার বললে ভালো হয়? ওকে, কারো সেরকম কিছু কোয়ারি নেই তো? অনিন্দিতা, সব বোঝা গেছে তো আগের দিন? হ্যাঁ স্যার, যেটা পড়েছি বুঝতে পেরেছি। ওকে ওকে, লেখো। আজকে হেডিং করো দারিদ্রতা সংক্রান্ত কিছু তথ্য, ইনফরমেশন অ্যাবাউট পভার্টি। দারিদ্রতা সংক্রান্ত কিছু তথ্য, ইনফরমেশন অ্যাবাউট পভার্টি। ওকে, এবার প্রথমে লিখো ক্রনিক পভার্টি। দেখো এই যে এখানে লেখা আছে CHRONIC, হেডিং লেখো যে ক্রনিক পভার্টি, CHRONIC, ক্রনিক পভার্টি। ব্র্যাকেটে বাংলায় লিখবে চিরন্তন দারিদ্র, ক্রনিক পভার্টি বা চিরন্তন দারিদ্র। Okay, এখানে পাশে চিরন্তন দারিদ্র বা ক্রনিক পভার্টি কাকে বলে? যদি প্রজন্মব্যাপী কেউ দারিদ্র থাকে বা দরিদ্র থাকে তাহলে তাকে বলা হয় ক্রনিক পভার্টি। মানে তোমার দাদুও গরিব মানুষ ছিল, তোমার বাবাও গরিব মানুষ, তুমিও গরিব মানুষ, তোমার ছেলেও গরিব মানুষ, তোমার নাতি নাতনিও গরিব হবে। তাহলে যদি এটা প্রজন্ম বা জেনারেশন ওয়াইজ যদি এই পভার্টিটা চলতে থাকে তাহলে আমরা তাকে বলবো ক্রনিক পভার্টি। ওকে, ক্রনিক পভার্টি, চিরন্তন দারিদ্র, পাশে লিখবে প্রজন্মব্যাপী দরিদ্র, প্রজন্মব্যাপী দারিদ্র। ওকে, এবার লিখবে হেড কাউন্ট রেশিও, এরপরে লিখবে হেড কাউন্ট রেশিও, হেড কাউন্ট রেশিও। ওকে, হেড কাউন্ট রেশিও বলতে কি হয়, যে আমরা একটা পভার্টি লাইন যদি ড্র করি, পভার্টি লাইন যেটাকে আমরা দরিদ্র রেখা বলে থাকি, সেই দরিদ্র রেখার নিচে যারা বসবাস করে তাদের সাথে যারা দরিদ্র সীমার উপরে বসবাস করে তাদের অনুপাতকে আমরা বলি হেড কাউন্ট রেশিও। হেড কাউন্ট রেশিও লেখো, তারপর নিচে এই যে লাস্টের যে পয়েন্টটা লেখা আছে টোটাল পপুলেশন ইজ ইকাল টু 100, তার মধ্যে বিপিএল 60, এপিএল 40, 60:40 সমান হচ্ছে 3:2। এটাকে আমরা বলছি হেড কাউন্ট রেশিও, এটাকে আমরা বলছি হেড কাউন্ট রেশিও। দেখো, জিনিসটা কিছু নয়, সাপোজ তোমাকে একটা বললো যে কোনো একটা জায়গায় এখানে টোটাল 100 জন লোক রয়েছে। ওকে, এবার বলা হলো যে 100 জন লোকের মধ্যে যাদের ইনকাম প্রতিদিন 50 টাকার বেশি রয়েছে তারা এর নিচে এই জায়গার মধ্যে থাকবে, আর যাদের 50 টাকার বেশি রয়েছে তারা এই জায়গায় থাকবে। এবার এই 100 জনের মধ্যে আমি কাউন্ট করে দেখলাম যে এই 50 টাকার বেশি ইনকাম করছে 30 জন, তাহলে 50 টাকার কম উৎপাদন করছে 70 জন। তাহলে এই 30 আর 70-এর যে অনুপাত করলো মানে 3:7 হচ্ছে আমার হেড কাউন্ট রেশিও। বোঝা গেছে? এই যে এই লাইনটাকে আমরা বলি পভার্টি লাইন, পিএল পভার্টি লাইন বলে থাকি। এর নিচে যারা থাকবে তারা বিলো পভার্টি লাইন অর্থাৎ বিপিএল শ্রেণীভুক্ত হবে, আর যারা এর উপরে থাকবে তাদের এপিএল বা অ্যাবাভ পভার্টি লাইন বলা হয়ে থাকে।
ওকে, বিপিএল এপিএল টা বোঝা গেল জিনিসটা কি। আসো। ওকে, তাহলে টোটাল পপুলেশনের মধ্যে 100 এর মধ্যে বিপিএল যদি 60 হয়, এপিএল যদি 40 হয়, তাহলে আমি 60:40 করব, সেটা হচ্ছে হেড কাউন্ট রেশিও। ওকে, লেখা হয়েছে সবার? স্যার আপনার কথাটা কেটে কেটে আসছে। এখনো কথা কাটছে? না স্যার, না ঠিক আছে। স্যার, আচ্ছা, সবার কাছে কি কথাটা একটু কাটাকাটাই লাগছে? মাঝে মাঝে কেটে কেটে আসছে। ওকে, মেঘটেক হয়ে গেলে তখন নেটওয়ার্ক, যাই হোক, এখন তো ঠিকঠাক আছে। ওকে, নেক্সট দেখো একটা জিনিস, সেটা হচ্ছে লরেঞ্জ কার্ভ আর গিনিজ কোএফিসিয়েন্ট। শুধু নামগুলো লিখে রাখো, লরেঞ্জ কার্ভ আর গিনিজ কোএফিসিয়েন্ট। লরেঞ্জ কার্ভ আর গিনিজ কোএফিসিয়েন্ট। দেখো, এই লরেঞ্জ কার্ভ আর গিনিজ কোএফিসিয়েন্টের সাথে আমরা অর্থনীতিতে বৈষম্য বা ইনইকুয়ালিটি অফ ইনকাম পরিমাপ করে থাকি। গিনিজ কোএফিসিয়েন্ট আর লরেঞ্জ কার্ভ থেকে আমরা অর্থনীতিতে বৈষম্য বা ইনইকুয়ালিটি অফ ইনকাম পরিমাপ করে থাকি। অর্থনীতিতে আয় বৈষম্য, আয় কথাটা লিখলে বেশি ভালো, আয় বৈষম্য বা ইনইকুয়ালিটি অফ ইনকাম পরিমাপ করে থাকি। এটা কি আমি বলছি? এটা লেখা হলে বলো, আমি একটা গুগলে তোমাদের একটা জিনিস দেখাবো। লিখে রাখো, লরেঞ্জ কার্ভ এবং গিনিজ কোএফিসিয়েন্টের সাহায্যে আমরা অর্থনীতিতে আয় বৈষম্য বা ইনইকুয়ালিটি অফ ইনকাম মেজার করে থাকি। স্পেলিং দেখে লিখবে। হয়েছে স্যার। হয়েছে? দেখো, লরেঞ্জ কার্ভ কোনটাকে বলে, দেখো এই পিকচারটা সবাই দেখো একটু। কাকে বলে? যে এই যে একটা আমি স্কোয়ারের মতো যদি আমি এটা একটা মেজার করে থাকি, দেখো এটাকে যদি আমরা একটা মেজার করে থাকি যে 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে সেকেন্ড, ওকে, দেখো এই পিকচারটা দেখো, যে আমরা যদি এরকম একটা গ্রাফ মেজার করি, এই গ্রাফের মধ্যে দেখো 0 থেকে রয়েছে কিউমুলেটিভ পপুলেশন আর কিউমুলেটিভ পোর্শন অফ ইনকাম। দেখো জিনিসটা কিছুই নয়, এই জিনিসটা কি, যে পপুলেশন যদি কিউমুলেটিভ পপুলেশন মানে পপুলেশনের সংখ্যা যদি এভাবে বাড়তে থাকে, মানে একটা আমি স্কেল করলাম যে পপুলেশন যদি 20 হয় তখন ইনকাম এই হবে, পপুলেশন যদি 40 হয় তখন ইনকাম এই হবে। তাহলে সেইভাবে লোকের আমরা যদি একটা গ্রাফ এরকম প্লট করি, তার মধ্যে যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটাকে আমরা বলবো লাইন অফ ইকুয়ালিটি। মানে এই লাইনের উপর যারা থাকবে বা যারা বসবাস করবে তারা সবাই সেম ইনকাম করবে। মানে যে 20 টাকা হলে তার আয়ও হবে 20 টাকা, 20 জন লোক থাকলে প্রত্যেকের আয় 20 টাকা, 40 জন লোক থাকলে প্রত্যেকের আয় 40 টাকা। ওকে, তার মানে অ্যাভারেজ যদি আমরা করি, যেটা আমরা পার ক্যাপিটা ইনকাম করেছিলাম, মনে করো যে পার ক্যাপিটা ইনকামে যারা 10 জন মানে 100 জন লোকের পার হেড যদি 10 টাকা করে, 100 জন 100 টাকা ইনকাম হলো, টোটাল পপুলেশন 10 জন থাকলে পার হেড 10 টাকা করে ইনকাম হচ্ছে। তার মানে যাদের যাদের ইনকাম এদের মধ্যে 10 টাকা, তারা এই লাইনের উপরে থাকবে। ওকে, এদের মধ্যে যাদের ইনকাম 10 টাকার নিচে, তাদের
তারা এই রেড লাইনটার উপরে থাকবে। মানে এটা সবসময় যেরকম স্ট্রেট লাইন হবে এরকম কোনো ব্যাপার নেই, স্ক্যাটারও হতে পারে। তার মানে কি, যত বেশি লোকের পরিমাণ কম হবে লাইন অফ ইকুয়ালিটির নিচে, অর্থাৎ বেশিরভাগ লোকই যদি পার ক্যাপিটা ইনকামের নিচে থাকে, তাহলে দেখো লরেন্স কার্ভটা বেশি নিচে নেমে যাবে। জাস্ট বেসিক একটা ম্যাথমেটিক্স এর ব্যাপার, গ্রাফের ব্যাপার। এবার যদি লাইন অফ ইকুয়ালিটির থেকে সবাই বেশি টাকা ইনকাম করে, তাহলে এই লরেন্স কার্ভটা উপরের দিকে চলে যাবে। এই যে দেখো, এই ক্ষেত্রে দেখো লরেন্স কার্ভটা তখন আমার উপরের দিকে চলে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? অনিন্দিতা, বৈশাখী, হ্যাঁ স্যার। রিয়া, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? বুঝতে পারছো? এবার দেখো এই কোএফিসিয়েন্ট, এবার গিনিস কোএফিসিয়েন্টটা কিভাবে মেজার করে? এই যে টোটাল পপুলেশন রয়েছে এর মধ্যে যারা এই লরেন্স কার্ভ আর পারফেক্টলি ইকুয়ালিস্টিক লাইনের মাঝখানে অবস্থান করবে, তাদের ইনকামের সাথে টোটাল যারা লোক রয়েছে, টোটাল লোক রয়েছে এখানে দেখো এ আর এখানে রয়েছে বি, তাহলে টোটাল যে পপুলেশন রয়েছে তাদের সাথে যারা এই রিজিয়নটার মধ্যে থাকবে, মানে তাদের ইনকাম পারফেক্টলি ইকুয়ালিটি, অর্থাৎ পার ক্যাপিটা ইনকামের থেকে বেশি হবে, কিন্তু লরেন্স কার্ভে যেসব লোক রয়েছে তাদের মধ্যে এই রিজিয়নের মধ্যে যাদের ইনকাম হবে, এই রিজিয়নে কারা কারা থাকবে? এমন লোক যাদের আয় যাদের যেখানে 50 জন লোক রয়েছে, পপুলেশন 50-এর মধ্যে রয়েছে আর ইনকামও 50-এর মধ্যে রয়েছে, তাহলে সেই যারা রইবে তারা এই পজিশনে রইবে। এখানকে যতজন লোক রয়েছে আর টোটাল যতজন লোক রয়েছে তাদের যে রেশিও করি সেটা আমার বলা হয় গিনিস কোএফিসিয়েন্ট। বোঝা গেছে? এই জিনিসগুলো পরীক্ষায় পড়বে না, তোমাদের কোথাও পড়বে না যে গিনিস কোএফিসিয়েন্ট মানে কিসের কিসের রেশিও বলো। এটা শুধু তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, এই জন্য আমি তোমাদের এটা দেখাচ্ছি। এটা র ইকোনমিক্স এর, মাইক্রো ইকোনমিক্স এর, র ইকোনমিক্স এর মধ্যে এই জিনিসগুলো পড়ে, যেগুলো আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কোশ্চেন আসে না এই জায়গা থেকে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। এবার এখানে একটা কথা তবে লিখে রাখো যে হায়ার দা, দেখো, হায়ার দ্য লরেন্জ রেশিও গ্রেটার দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম। যদি লরেঞ্জ কার্ভের পরিমাণ, লরেঞ্জ কার্ভের রেশিওটা হাই হয়ে থাকে, মানে যে উঁচু রেশিও থাকে, তার মানে ইনকামের মধ্যে বেশি ইনইকুয়ালিটি লক্ষ্য করা যাবে। দেখো যদি এ আর বি এর মধ্যে যে আমি যদি রেশিওটা, মানে দরিদ্র সীমার নিচেও রয়েছে 50 জন, উপরেও রয়েছে 50 জন, তাহলে লরেঞ্জ রেশিওটা কম হবে। তাহলে লরেঞ্জ রেশিওটা যত বেশি হবে তত কিন্তু আয়ের মধ্যে বৈষম্যটা বেশি দেখা যাবে। এই ইংলিশ টার্মটা লিখে রাখো, হায়ার দ্য লরেঞ্জ রেশিও গ্রেটার দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম। হায়ার দ্য লরেঞ্জ রেশিও গ্রেটার দ্য ইনইকুয়ালিটি অফ ইনকাম। হলে বলবে। হয়েছে স্যার। হয়েছে? ওকে। দেখো, এবার দেখো আমি একটু আগেই বললাম যে পভার্টি লাইন, যেটা বললাম এই যে পভার্টি লাইন, এটাকেই বলা হয় দারিদ্রতার সীমা। ওকে, এখানে একটা জিনিস লিখে রাখো যে পভার্টি লাইন বা পভার্টি লাইনের সাহায্যে, পভার্টি লাইনের সাহায্যে দারিদ্রতা পরিমাপ করা যায়, কিন্তু দারিদ্রতার তীব্রতা পরিমাপ করা যায় না। দেখে রাখো, পভার্টি লাইন ফেলস টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ পভার্টি। যে কোনো একটা বাংলাতে লেখো অথবা ইংলিশে লেখো, যে কোনো একটা লেখো, যে দারিদ্র রেখা বা পভার্টি লাইন দারিদ্রতা পরিমাপ করতে পারে কিন্তু দারিদ্রতার তীব্রতা পরিমাপ করতে পারে না। অথবা পভার্টি লাইন ফেলস টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ পভার্টি। অর্থাৎ এই পভার্টি লাইনের দ্বারা আমি বলে দিতে পারি যে এরা দারিদ্রতার নিচে রয়েছে, কিন্তু তারা কতটা দরিদ্র রয়েছে, সেই ইন্টেন্সিটি, তারা বেশি দরিদ্র না কম দরিদ্র, সেটা কিন্তু পভার্টি লাইন মেজার করতে পারে না। তুমি বললে যে এখানে 30 টাকার নিচে যারা যারা ইনকাম করছে তারা হচ্ছে দরিদ্র রয়েছে,
এবার তারা কতটা দরিদ্র যে তারা একদম খেতে পায় না, না খেতে পায় কিন্তু কোনো রকমের মানে লাক্সারিয়াস জিনিস কিনতে পারে না, এগুলো কিন্তু পভার্টি লাইন মেজার করতে পারে না। ওকে, পয়েন্টটা লেখো, পভার্টি লাইন ফেলস টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ পভার্টি। হয়েছে? হলে বলবে। হয়েছে স্যার। ওকে ওকে, আচ্ছা এবার লেখো আনএমপ্লয়মেন্ট রেট। এবার লেখো আনএমপ্লয়মেন্ট রেট মানে দারিদ্রতার পরিমাপ বা দারিদ্র্যের পরিমাপ। লেখো আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট লেখো যে নাম্বার অফ এমপ্লয়েড বাই নাম্বার অফ লেবার ফোর্স ইন্টু 100। নাম্বার অফ এমপ্লয়েড বাই নাম্বার অফ লেবার ফোর্স ইন্টু 100। আমি বলছি জিনিসটা কি আমি বলছি। ফর্মুলাটা লেখো, তারপর আমি এটা বলছি। Unemployment rate is equal to number of unemployed by number of labor force into 100। দেখো আনএমপ্লয়মেন্ট রেট বলতে আমরা দারিদ্রতার হারকে বলতে পারি। এবার দারিদ্র একটা কান্ট্রিতে বা একটা দেশে বা একটা ইকোনমিতে দারিদ্রতার হার কত মেজার করার জন্য কতজন আনএমপ্লয়েড রয়েছে বা কতজন চাকরি পাচ্ছে না, তাকে আমরা কিন্তু টোটাল পপুলেশন দিয়ে ভাগ করব না, তাকে আমরা ভাগ করব যতজন লেবার ফোর্স রয়েছে, মানে যারা কাজ করতে পারবে, কাজ করতে সক্ষম কিন্তু তবুও চাকরি বা কাজ পাচ্ছে না, তাদের রেশিওর যেটা পাবো সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু কখনোই টোটাল পপুলেশনের ওপর হয় না। বোঝা গেছে? নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট মানে কতজন চাকরি পায়নি, আর কতজন চাকরি করতে পারে কিন্তু চাকরি পায়নি বা চাকরি করছে, সেই ধরনের লেবার ফোর্সকে 100 দিয়ে ইন্টু করে আমরা আনএমপ্লয়মেন্ট রেট পাবো। নেক্সট লেখো ন্যাশনাল ওয়েজ পলিসি। ন্যাশনাল ওয়েজ পলিসি ওয়াজ মেড ইন 2002। জাতীয় আয় পলিসি বা জাতীয় ওয়েজ মানে মজুরি বলা হয়, জাতীয় আয় নীতি, জাতীয় আয় নীতি বা ন্যাশনাল ওয়েজ পলিসি ওয়াজ মেড ইন 2002। 2002 যে ইকোনমিক রিফর্ম হয়েছিল, 1999 হয়েছিল, তারপর 2002 একবার ইকোনমিক রিফর্ম হয়েছিল, তখন ন্যাশনাল ওয়েজ পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল। ওয়েজ পলিসির মাধ্যমে প্রত্যেকে যাতে মিনিমাম একটা স্যালারি বা একটা মানে মিনিমাম একটা কাজের মানে মিনিমাম একটা ওয়েজের নিচে কাউকে কাজ করানো যাবে না, সেজন্য একটা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল 2002 সালে। ন্যাশনাল ওয়েজ পলিসি ওয়াজ মেড ইন 2002। লিখবে এগুলো, এখানে যতগুলো আছে পুরোটাই লিখতে হবে। নেক্সট দেখো চাইল্ড লেবার ইরাডিশন স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 1994। চাইল্ড লেবার ইরাডিশন স্কিম, চাইল্ড লেবার অর্থাৎ যে শিশু শ্রমিকদের যে শিশু শ্রমিকদের যে কাজ করানো যাবে না, অর্থাৎ 14 বছরের নিচে যে শিশুদেরকে কাজ করানো যাবে না, এরকম চাইল্ড লেবার ইরাডিশন স্কিম ওয়াজ ইন্ট্রোডিউসড ইন সেপ্টেম্বর 1994। 1994 সালে চাইল্ড লেবার ইরাডিশন স্কিম ইন্ট্রোডিউস করা হয় ইন্ডিয়াতে। ওকে, এবার দেখো ন্যাশনাল ওয়েজ পলিসি, এগুলো সব লিখবে, পরপর লিখতে থাকবে, আমি এক্সপ্লেন করে যাচ্ছি, তোমরা এগুলো পরপর লেখো।
তারপর দেখো, এই যে ন্যাশনাল ওয়েজ পলিসিতে আমি একটা বললাম যে ন্যূনতম মজুরি একটা দিতে হবে। সেই ন্যূনতম মজুরিটাকে আমরা বলি মিনিমাম ওয়েজ। সেটা লিখবে মিনিমাম ওয়েজ ইজ বেসড অন দা কস্ট অফ লিভিং, যেটাকে আমরা CLI বলি, কস্ট অফ লিভিং। এর মাধ্যমে আমাদের মিনিমাম ওয়েজ নির্ধারণ করা হবে। সেই কারণে যারা টাউনে বা শহরে বসবাস করে তাদের ক্ষেত্রে একটা ন্যূনতম মজুরি থাকে, আর যারা গ্রামে বসবাস করে তাদের একটা ন্যূনতম মজুরি থাকে। তো অবশ্যই যারা শহরে থাকে তাদের জিনিসপত্রের দাম বা খাওয়া দাওয়ার দাম যেহেতু বেশি হয়ে থাকে, এই কারণে তাদের মিনিমাম ওয়েজের পরিমাণ একটু বেশি হয়। ওকে, কস্ট অফ লিভিংটা ওটা কি বললেন, CSI না কস্ট CSL? CLI, মানে এটাকে জেনারেলি বলা হয়, তোমাদের দেখো আমি যেটা বলেছিলাম, মনে করো PQLI একটা বলেছিলাম, প্রাইস কোয়ালিটি লাইভলিহুড ইন্ডেক্স বলেছিলাম না, জীবনযাত্রার মান উন্নয়নের সূচক। সেইটাকে বলা হয় কস্ট অফ লিভিং, COIL। এবার ইন্ডেক্সটা রয়েছে, ইন্ডেক্স নাম্বার একটা আমাদের স্ট্যাটিস্টিক্স এর একটা চ্যাপ্টার রয়েছে, ইন্ডেক্স নাম্বার, যেটা আমাদের মেজার করে। কস্ট অফ লিভিং মানে ওটা হচ্ছে জীবনযাত্রার মান, মানে জীবনযাত্রার মানের উপর ভিত্তি করে আমরা মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরিটা নির্ধারণ করে থাকি। ওকে, আচ্ছা, এতটা লেখা হয়েছে সবার? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো বর্তমানে বলেছে 82.6% লেবার ফোর্স আর এনগেজড ইন আনঅর্গানাইজড সেক্টর। এবার এই ডেটাটা দেখো, এটা মোটামুটি 2018-19-এর ডেটা অনুযায়ী বলা আছে যে বর্তমানে আনঅর্গানাইজড সেক্টরে 82.6% লেবার ফোর্স ইনক্লুড রয়েছে। ওকে, তো এটা মোটামুটি লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, তবে এটা টাইম টু টাইম, ইয়ারলি ইয়ার এটা কিন্তু চেঞ্জ হয়ে থাকে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, লেখো যে দ্য গ্রোথ রেট অফ আনএমপ্লয়মেন্ট জেনারেশন ইজ হাইয়েস্ট ইন টার্সিয়ারি সেক্টর অ্যান্ড লোয়েস্ট ইন প্রাইমারি সেক্টর। খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সব থেকে আনএমপ্লয়মেন্ট জেনারেশন হয়, সব থেকে বেশি বেকারত্বর জেনারেশন হয়ে থাকে, সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর বা সেবা ক্ষেত্রে। আর সব থেকে কম থাকে সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্রে। ওকে, এটা কেন বলছে বলতো? হয় কেন টার্সিয়ারি সেক্টরে বেশি বেকারত্ব থাকে আর প্রাইমারি সেক্টরে সবচেয়ে কম বেকারত্ব থাকে? কি মনে হয়? প্রাইমারি সেক্টরে ওই যে এগ্রিকালচার, ডেয়ারি ওইগুলো বেস্ট বলে। এগ্রিকালচার, ডেয়ারি এগুলো বেস্ট হয়। এবং আর সেভেন এখানে দেখো, হ্যাঁ বলো। বলছি ওখানে 75% লোক যুক্ত থাকে, আর এই টার্সিয়ারিতে ব্যাংকিং, ইন্স্যুরেন্স এগুলোতে মানে কি বলবো কাজ করতে এটা হলে তো তো। আবার সবচেয়ে সবচেয়ে বর্ধনশীল, আবার সবচেয়ে কিন্তু বেশি বাড়ছে কিন্তু টার্সিয়ারি সেক্টর। তবু এখানে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু সব থেকে বেশি কেন বলো তো? একটু আইডিয়া করে বলো তো, রিয়া, বলো। শিক্ষার এডুকেশনটা, হ্যাঁ, এডুকেশনটা করছে, যেহেতু ব্যাংকিং, উম, ইন্স্যুরেন্স এইসবের শিক্ষার জন্য হারটা তো। যেহেতু কম, ওই জন্য প্রাইমারি সেক্টরে বেশি মানুষ এমপ্লয়েড। টার্সিয়ারি সেক্টর যাওয়ার চাহিদা বেশি। একদম কারেক্ট, এটা হচ্ছে এক্সাক্ট অ্যান্সার। টার্সিয়ারি সেক্টরে আমরা দেখো সবাই মোটামুটি এডুকেটেড, তো আমরা সবাই চাইবো একটা টার্সিয়ারি সেক্টর অফিসে বসে কাজ করার চিন্তা ভাবনা করব। এই ব্যাংকিং এ কাজ করব, ইন্স্যুরেন্সে কাজ করব, IT সেক্টরে কাজ করব। তো তাহলে সেই জায়গায় কি, সেই পরিমাণে আমাদের কাছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার নেই। আমি বলেছিলাম একটা ইনফ্রাস্ট্রাকচার না থাকলে এক ধরনের বেকারত্ব দেখা যায়। তো টার্সিয়ারি সেক্টরে এই জিনিসই হয়, সবাই কাজ করতে সক্ষম, এবিলিটি রয়েছে, কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু সেরকম ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিয়াতে নেই। এই জন্য টার্সিয়ারি সেক্টরে সব থেকে বেশি আনএমপ্লয়মেন্ট দেখা যায়। অপোজিট দিকে দেখো প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে কি, যে বাবার জমি আছে, ছেলেও কিছু না পেলে লাস্টে ছেলেও সেই জমিতে চাষ করতে লেগে গেল, তাহলে বেকারত্বের ধারণাটা খুব কম হলো। বা বাবা যার জমিতে চাষ করে ছেলেকেও তারপরে জেনারেশনে কাজ করতে লাগিয়ে দিল, বেকার হওয়ার সম্ভাবনা কম। তাহলে এই কারণে আনএমপ্লয়মেন্ট জেনারেশন টার্সিয়ারি সেক্টরে কিন্তু সব থেকে বেশি হয়, প্রাইমারি সেক্টরে কিন্তু সবচেয়ে কম হয়। কনসেপ্ট ক্লিয়ার সবার? অনিন্দিতা, রিয়া, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাপন, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে। যার ডাউট হবে জিজ্ঞেস
করবে কিছু বুঝতে না পারলে। ওকে, গুজরাট গভর্নমেন্ট, নেক্সট পয়েন্ট লেখা খুব ইম্পর্টেন্ট। গুজরাট গভর্নমেন্ট ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য স্মার্ট কার্ড ফর অন আনঅর্গানাইজ সেক্টর। গুজরাট গভর্নমেন্ট প্রথম আনঅর্গানাইজ সেক্টরের জন্য স্মার্ট কার্ড চালু করেছে। ঠিক আছে, প্রথম স্মার্ট কার্ড চালু করেছে গুজরাট গভর্নমেন্ট আনঅর্গানাইজ সেক্টরের জন্য। ওকে, নেক্সট দেখো, হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এইচপিআই। হিউম্যান পভার্টি ইন্ডেক্স কি? এটা মেজার করে ডিগ্রি অফ পভার্টি ইন অ্যান ইকোনমি। অর্থাৎ একটা ইকোনমিতে লোকেরা কতটা দরিদ্র রয়েছে, বা একটা ইকোনমি কতটা দরিদ্র বা কতটা উইক রয়েছে, সেটা মেজার করা হয় হিউম্যান পভার্টি ইন্ডেক্সের দ্বারা। আমরা এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেরকম পড়েছি, এইচপিআই হচ্ছে সেরকম একটা ইন্ডেক্স। তাহলে এইচপিআই মেজার করে কি? ডিগ্রি অফ পভার্টি ইন অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে কতটা দারিদ্রতা রয়েছে সেটা মেজার করে থাকে এইচপিআই, হিউম্যান পভার্টি ইন্ডেক্স। ওকে, এটাকে ইন্ট্রোডিউস করেছিল প্রথমে 1997 সালে ইউএনডিপি। ইউএনডিপি আমরা সবাই জানি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপি এটাকে 1997 সালে লঞ্চ করেছিল। ওকে, ইউএনডিপি ফুল ফর্ম আমাদের জানতে হয়, আমরা জানি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা 1997 সালে ইউএনডিপি এইচপিআই, যে হিউম্যান পভার্টি ইন্ডেক্স, এটাকে ইন্ট্রোডিউস করেছিল। এবং এই ইউএনডিপি তৈরি হয়েছিল 1965 সালে, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। আমরা একটা চ্যাপ্টার পড়বো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইকোনমিক্স এর সর্বশেষ চ্যাপ্টার। সেখানে আমরা বিভিন্ন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, হু বলো, আইএমএফ বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলো, এডিবি বলো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বলো, সমস্ত কিছু কিন্তু আমরা সেই চ্যাপ্টারে পড়বো ডিটেল সম্পর্কে। এখানে আমি আরেকবার বলে দিলাম, এটা লিখে নাও। হিউম্যান পভার্টি ইন্ডেক্স মেজার করে কি? ডিগ্রি অফ পভার্টি ইন অ্যান ইকোনমি। এটা ইন্ট্রোডিউস করেছিল ইউএনডিপি, যেটা তৈরি হয়েছিল 1965, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। ওকে, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। লেখা হলে বলবে। হয়েছে স্যার। ওকে, আচ্ছা আচ্ছা, এবারে পভার্টি লাইন আমি অলরেডি বলে দিয়েছি। পভার্টি লাইন যে বিপিএলটা মেজার করা হয় পার হেড পার ডে কনজাম্পশনের বেসিসে। রেশিও দেওয়া আছে, দরকার নেই। শুধু এখানে এটা তুলে নিবে যে পভার্টি রেশিও, সব থেকে বেশি দারিদ্র্যের হার রয়েছে, সব থেকে বেশি দারিদ্র্যের হার রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মণিপুরে। আর সর্বনিম্ন রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ এবং গোয়াতে। ওকে, সবচেয়ে পভার্টি রেশিও সর্বোচ্চ রয়েছে ছত্তিশগড় ফার্স্ট, ঝাড়খণ্ড সেকেন্ড, মণিপুর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সর্বনিম্ন, লাক্ষাদ্বীপ আর গোয়া। আর আনএমপ্লয়মেন্ট রেট, যেটা বেকারত্বের হার রয়েছে ইন্ডিয়াতে ডিউরিং 2017-18 অনুযায়ী 6.1%। সেক্ষেত্রে সর্বোচ্চ রয়েছে নাগাল্যান্ডে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট রেট, গোয়া, মণিপুর, সর্বনিম্ন হচ্ছে মেঘালয়া, ছত্তিশগড়, সিকিম। এগুলো পরপর আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে পরপর দেওয়া আছে। ওকে, এটা লিখে নাও।
দেখো সবসময় যেন এটা গুলিয়ে না যায় যে আনএমপ্লয়মেন্ট মানেই পভার্টি, পভার্টি মানেই আনএমপ্লয়মেন্ট। এটা কিন্তু কখনোই মাথায় যেন না আসে। পভার্টি আর আনএমপ্লয়মেন্ট কিন্তু আলাদা, দুটো রিলেট আছে, দুজনের সম্পর্ক আছে, কিন্তু দুটো একই জিনিস নয়। আনএমপ্লয়মেন্ট মানে তো হচ্ছে বেকার। বেকারত্ব, বেকারত্ব, আর পভার্টি মানে দারিদ্র। তাই জন্যই হচ্ছে চ্যাপ্টারটা এই জন্য দারিদ্রতা আর বেকারত্ব দুটো আলাদা আলাদা ইংলিশ। তাই না, দুটো দেখো রেট হিসাবে দেখো স্টেটও কিন্তু আলাদা রয়েছে। ওকে, বলে বলবে। আছে স্যার। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো তোমাদের একটু হাত ব্যথা হবে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। সেটা হচ্ছে হেডিং করো ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিম। ডিফারেন্ট গভর্নমেন্ট স্কিম আছে পাশে, আমি এগুলোকে এক্সপ্লেন রয়েছে, লেখার দরকার নেই। আমি শুধু বলবো শর্ট ফর্ম গুলো লিখবে, বা যদি ফুল ফর্ম গুলো লেখো তাও অসুবিধা নেই, ওটা লিখবে আর পাশে সাল লিখবে। অবজেক্টিভ গুলো লেখার দরকার নেই, অবজেক্টিভ গুলো আমি বলে দেবো। ওকে, অবজেক্টিভ গুলো লেখার দরকার নেই, অবজেক্টিভ গুলো আমি এক্ষুনি বলে দেবো, জাস্ট শুনবে, সেই টাইমে স্কিম গুলো লিখবে। হেডিং স্যার করো ডিফারেন্ট অবজেক্টিভ গুলো কি গভর্নমেন্ট স্কিম। আসে এক্সামে? না না না, আসে না, কিন্তু জাস্ট জেনে রাখা ভালো নিজেদের একটা ইনফরমেশনের জন্য। কোশ্চেনে আসে এই সিডিপি কত সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল। কিছু স্পেসিফিক আছে, আমি বলে দেবো, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পড়লেই হবে। যে প্রধানমন্ত্রী জনধন যোজনা, কন্যাশ্রী কবে ইন্ট্রোডিউস হয়, এরকম সর্বশিক্ষা অভিযান কবে হয়, তারপর হচ্ছে বলো হচ্ছে তোমাদের ডিজিটাল ইন্ডিয়া কবে স্কিম হয়, তারপর হচ্ছে তোমার তোমার হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কবে হয়। এরকম কিছু কিছু আছে, খুব বেশি থাকে ইম্পর্টেন্ট। ওকে, সেইগুলো আমি বলবো, সেগুলো তোমরা লিখে নাও, সেইগুলোই ইয়ারলি আমাদেরকে পড়তে হয়। ওকে, অবজেক্টিভ গুলা লিখবো না? অবজেক্টিভ লেখার দরকার নেই, আমি পিডিএফ দিয়ে দেবো। যখন পিডিএফটা আমি আজকে হয়ে যাবে, আজকে আশা করছি দিয়ে দেবো, ওখানে অবজেক্টিভ গুলো জাস্ট একটু পড়ে নেবে, ঠিক আছে, জাস্ট পড়ে নেবে। বেকার লিখতে হবে না, আমি তাহলে স্কিম গুলো সম্পর্কে আমি এক্সপ্লেন করে দিচ্ছি, এখন লেখার দরকার নেই। দেখো মনে রাখতে পারলে খুবই ভালো, ঠিক আছে, কিন্তু যদি মনে না রাখতে পারো ইয়ার মনে রাখলেই যথেষ্ট। ওকে, তাহলে শুরু করছি। ফার্স্ট লেখো সিডিপি, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সিডিপি ইন্ট্রোডিউস করা হয় 1952, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1952 সালে সিডিপি ইন্ট্রোডিউস করা হয়, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার উদ্দেশ্য ছিল ওভারঅল ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়াস উইথ পিপলস পার্টিসিপেশন। অর্থাৎ মানুষরা যারা রুরাল এরিয়াতে রয়েছে তাদের যাতে উন্নতি হয়, সেই জন্য সিডিপি প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিডিপি 1952। ওকে, ফার্স্টটা লিখবে। তো সেকেন্ডটা বলছে লেখার দরকার নেই, ড্রট প্রন এরিয়া প্রোগ্রাম, ডিপিএপি 1973 তে ইন্ট্রোডিউস করা হয়, যেখানে যেসব জায়গায় ড্রট, বা ড্রট মানে কি, খরা। খরা, খরা যেসব জায়গায় মানে খরার কারণে চাষবাস হয়নি, টু ট্রাই অ্যান্ড এক্সপেডিক্ট ফর প্রোটেকশন ফ্রম দ্য ব্রড বাই অ্যাচিভ ইন দ্য এনভায়রনমেন্টাল ব্যালেন্স অ্যান্ড বাই ডেভেলপিং দ্য গ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ জলের কারণে বিভিন্ন সময় জলের লেভেল কমে গেলে খরা হয়, তো সেই জায়গায় যাতে খরায় যে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের যাতে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে যাতে সাহায্য করা হয়, এই জন্য ডিপিএপি স্কিমটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 1973-তে। খুব বেশি আসে না, লিখতে চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অফ মহারাষ্ট্র, এটা 1972-73-তে হয়েছিল, যার মাধ্যমে প্রোভাইড কম্পেনসেশন ইফ দ্য স্টেট ফেলস টু প্রোভাইড এমপ্লয়মেন্ট। মানে যদি রাজ্য মানে ঠিক মতো করে কর্মসংস্থান করতে না পারে, তাহলে কি করতে হবে, কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিতে হবে। ইম্পর্টেন্ট নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম,
টিপিপি 1975-এ 20 পয়েন্ট প্রোগ্রাম নিয়ে আসা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1975-এ 20 পয়েন্ট প্রোগ্রাম নেওয়া হয়, অর্থাৎ 20 দফা কর্মসূচি এটাকে বলা হয়, যেটা হচ্ছে পভার্টি ইরাডিকশন এন্ড রেজিং দ্য স্ট্যান্ডার্ড। স্যার এটা 1975 কি বললেন? এটা বলো। এটা বাংলাতে কি বললেন? 20 দফা কর্মসূচি, 20-কে 20 বলে, 20 দফা কর্মসূচি। 1975-এ আমাদের পিএম কে ছিল? ইন্দিরা গান্ধী হয়। ইন্দিরা গান্ধী ছিল। ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী ছিল, এরপরে হচ্ছে তোমার মোরারজি দেশাই। ইন্দিরা গান্ধী তারপরে মোরারজি দেশাই, এই যে এই ট্রানজিশন পিরিয়ডটায় এসেছিল, বুঝতে? ওকে, তো এই যে 20 পয়েন্ট প্রোগ্রাম, এই যে 20 পয়েন্ট প্রোগ্রাম যেটাকে 20 দফা কর্মসূচি বলা হয়ে থাকে। ওকে, 20 পয়েন্ট প্রোগ্রাম যেটাকে 20 দফা কর্মসূচি বলা হয়ে থাকে, এটা লিখে রাখো 1975। 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 দফা কর্মসূচি। ওকে, এরপর দেখো আইসিডিএস, খুব ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যেটা আইসিডিএস চালু করা হয়, যেটা হচ্ছে 1975-এ ইমপ্রুভ দ্য নিউট্রিশন অ্যান্ড হেলথ স্ট্যাটাস অফ দ্য চিলড্রেন। এখন আমরা জানি আইসিডিএস এর একটা এক্সাম হয়ে থাকে, এটা প্রথমবার এই প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল 1975 সালে। ওকে, তারপরে ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, অর্থাৎ কাজের বিনিময়ে খাদ্য, এটা হচ্ছে 1978-এ, যেটা আমাদের মোরারজি দেশাইয়ের টাইমে হয়েছিল। ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, প্রোভাইডিং ফুড গ্রেনস টু লেবার ইনভলভ ইন দ্য ডেভেলপমেন্ট। ওকে, এটা হচ্ছে 1977-1978-এ, মানে হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প। ওকে, ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, যেটাকে কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প চালু করা হয়। এই 3টে সাল কিন্তু 3টে স্কিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, 3টে তাড়াতাড়ি লেখো, অনেকগুলো স্কিম আছে, একটু বলতে হবে। ওকে, একটু ফাস্ট লিখবে। হয়েছে স্যার। ওকে, ওকে, এবার দেখো ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা 1980 সালে করা হয়, আইআরডিপি, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ করা হয় আইআরডিপি 1980 সালে। আইআরডিপি প্রোভাইড করা হয়, যেটা কি অলরাউন্ড ডেভেলপমেন্ট ফর দ্য রুরাল পাওয়ার থ্রু দ্য প্রোগ্রাম ফর দ্য অ্যাসেট এন্ডাউনমেন্ট ফর সেলফ এমপ্লয়মেন্ট। ইন্দিরা গান্ধীর টাইমে, ইন্দিরা গান্ধীর সেকেন্ড টাইমে যখন আসে 1980-তে, তখন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছিল। ওকে, আইআরডিপি 1980। ওকে, নেক্সট দেখো ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, এনআরইপি, জাতীয় স্বরোজগার যোজনা, জাতীয় গ্রামীণ রোজগার যোজনা, এনআরইপি ইন্ট্রোডিউস করা হয় 1980 সালে। ওকে, এনআরইপি এটা লেখো 1980 সালে, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম 1980, 1980 সালে এই প্রোগ্রামটা ইন্ট্রোডিউস করা হয়। কি ছিল? টু প্রোভাইড প্রফিটেবল এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর দ্য রুরাল, অর্থাৎ গ্রামের উন্নতির জন্য এই এমপ্লয়মেন্ট প্রোগ্রামটা নেওয়া হয়েছিল। লেখা হলে বলবে। হয়ে গেছে। ওকে, নেক্সট দেখো
এটা দরকার নেই। ডেভেলপমেন্ট ফর ওমেন চিলড্রেন রুরাল অ্যাড্রেস পড়ে না। আচ্ছা, রুরাল ল্যান্ডলেস, এটাও দরকার নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইন্দিরা আবাস যোজনা। ইন্দিরা আবাস যোজনা 1985 থেকে 1986, ইন্দিরা গান্ধীর একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক পদক্ষেপ ইন্দিরা আবাস যোজনা। ভেরি ইম্পর্টেন্ট, ইন্দিরা আবাস যোজনা 1985 থেকে 1986, ইন্দিরা আবাস যোজনা লঞ্চ করা হয় IAY to provide the housing for BPL families in the rural areas and target SC and ST and free bounded laborers. ওকে, এটা কি হয়েছিল? কারণ এখন যেটার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে দিয়েছে, যেটা আগে ইন্দিরা গান্ধী চালু করেছিল, ইন্দিরা আবাস যোজনা। হয়ে গেছে স্যার। নেক্সট দেখো, সালটা পড়বে। আচ্ছা, জওহর রোজগার যোজনা। জওহর রোজগার যোজনা IRY, জওহর রোজগার যোজনা, এটাও চালু করা হয় 1989। একটু নিচে নেমে গেছে, এটাকে সাইজ করতে গেলেই সমস্যা। ওকে, জওহর রোজগার যোজনা 1989, 1989, 1989 জওহর রোজগার যোজনা। ওকে, জওহর রোজগার যোজনা 1989। ওকে, জওহর রোজগার যোজনা আর নেহেরু রোজগার যোজনা, সরি এটা সেম আছে। ওকে ওকে, এটা সেম, দেখো সেমটাকেই জওহর রোজগার যোজনা বলা হয় আর নেহেরু রোজগার যোজনাও একটা বলা স্যার হয়ে থাকে। রুরাল আর একটা আরবান লেখা আছে। হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক ঠিক। একটা জওহর রোজগার যোজনা গ্রামের লোকেদের জন্য, হ্যাঁ খুব ঠিক। আর হচ্ছে আরবান লোকেদের জন্য নেহেরু রোজগার যোজনা। ভেরি গুড, একটা রুরালদের জন্য আর একটা আরবানদের জন্য। জওহর রোজগার যোজনা IRY আর নেহেরু রোজগার যোজনা সেটা হচ্ছে 1989, দুটোই সেম। সালটা লিখে রাখো, 1989, আর পাশে রুরাল একটা আরবান একটা। ঠিক আছে, এটা ইন্দিরা আবাসটা করবে, এটা বলেছি। হয়েছে? হয়েছে হ্যাঁ স্যার। স্যার। ওকে, মিড ডে মিল স্কিম। মিড ডে মিল স্কিম প্রথমবার চালু করা হয় 1995, 1995 সালে মিড ডে মিলটা চালু করা হয়। Give a boost to the universalization of primary education by increasing enrollment, retention and attendance in primary classes, যাতে প্রাইমারি যে স্কুলগুলোতে যে স্টুডেন্টরা যাতে স্কুল থেকে না পালিয়ে যায়, এই জন্য মিড ডে মিল স্কিম ইন্ট্রোডিউস করা হয় 1995। এখনো রয়েছে, প্রথমে প্রাইমারি স্কুলে ছিল, এখন হাই স্কুলেও 8 অব্দি করে দিয়েছে। ওকে, মিড ডে মিল স্কিম 1995। আচ্ছা, ইম্পর্টেন্ট স্বর্ণ জয়ন্তী সহায়রি সাহরি স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা। স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা SJSRY, এটা হয় 1997, 1997, টু প্রোভাইড গেইনফুল এমপ্লয়মেন্ট টু আরবান এমপ্লয়মেন্ট অ্যান্ড আন্ডার এমপ্লয়েড পুয়ার থ্রু সেলফ এমপ্লয়মেন্ট অর ওয়েজ এমপ্লয়মেন্ট। ওকে, স্কিমটা পড়বে কবে? স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা চালু করা হয় 1997, 1997। SJSRY। হয়েছে স্যার। ওকে, আচ্ছা নেক্সট, অন্নপূর্ণা যোজনা 1999। আচ্ছা, তাহলে আমি একটু স্পিডেই একটু বলে দিচ্ছি, তোমরা পটপট লেখো তাহলে। ওকে, অন্নপূর্ণা যোজনা খুব ইম্পর্টেন্ট, 1999 অন্নপূর্ণা যোজনা।
1999 provide the 10 কেজি ফুড গ্রেনস টু দ্য সিনিয়র সিটিজেন, অর্থাৎ যারা বয়স্ক নাগরিকরা রয়েছে তাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করা হয়, যার মধ্যে 10 কেজি খাদ্যশস্য যাদের সিনিয়র সিটিজেনকে দেওয়া হতো। ওকে। আর স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটা 1999 চালু করা হয়, যার মাধ্যমে রুরাল যেসব পভার্টি রয়েছে তাদেরকে আনএমপ্লয়মেন্ট এবং পভার্টির মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য এই দুটো স্কিম চালু করা হয়। একটা অন্নপূর্ণা যোজনা, যেটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য, এটা পাশে লিখে রাখবে, এটা সিনিয়র সিটিজেনদের জন্য। আর স্বর্ণ জয়ন্তী গ্রাম রোজগার যোজনা, এটা হচ্ছে রুরাল পভার্টির জন্য, রুরাল পপুলেশনের জন্য। ওকে। আর এটা হচ্ছে আরবান পপুলেশনের জন্য। স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা আর স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, 1997, 1999। ওকে, ডান এটা সবার। স্যার আরবান বলতে কাদেরকে বলা হয়? আরবান বলতে শহর, শহরকে আরবান বলা হয়, আর রুরাল গ্রামকে বলা হয়। ওকে, রুরাল মানে গ্রাম আর আরবান মানে শহর। ওকে, আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, না এটা জওহর সমৃদ্ধি যোজনা, এটাই করো। JGSY 1999, ক্রিয়েশন অফ ভিলেজ ইনফ্রাস্ট্রাকচার, গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য 1919 সালে জওহর গ্রাম সমৃদ্ধি যোজনা লঞ্চ করা হয়েছিল। আর অন্তর্দয়া আন্না যোজনা, অন্তর্দয় অন্ন যোজনা 2020 সালে টু প্রোভাইড ফুড সেফটি টু দ্য পুয়ার। এখনো অন্তর্দয় কার্ড পাওয়া যায়, অন্তর্দয়ের কার্ড রয়েছে, সেই অন্তর্দয়ের কার্ডের মাধ্যমে এখনো বিনামূল্যে চাল দেওয়া হয়। এটা 2002 সালে অন্তর্দয় অন্ন যোজনা চালু করা হয়, AAY চালু করা হয়। ওকে, সেকেন্ড ডেটটা লেখার দরকার নেই, প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনাটা লেখার দরকার নেই, লিখে রাখতেও পারো, অসুবিধাও নেই। লিখে রাখো, লিখে রেখে দাও 2000 সালে, এটা গ্রামের, এটা শহরের। এটাই শহরের, রুরাল এরিয়া। শর্ট ফর্ম গুলোও লিখে রাখতে পারো, অসুবিধা নেই, শর্ট ফর্ম করেও লিখে রাখতে পারো। ডান। হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা হচ্ছে PMGSY, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা 2000 সালে চালু করা হয়। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2000 সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করা হয়, 2000 সালের স্কিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা দরকার নেই। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম 2004, 2004 সালে। এই দুটো স্কিম ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা 2000 সালে, আর ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম, এটা 2004 সালে। একটু আগেই বলেছিলাম ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম ইন্ট্রোডিউস করা হয়েছিল। ভারত নির্মাণ প্রোগ্রাম দরকার নেই। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ন্যাশনাল রুরাল হেলথ দরকার নেই। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উজ্জ্বলা স্কিম, উজ্জ্বলা স্কিম লঞ্চ করা হয় 2007 সালে ফর দ্য প্রিজার্ভেশন অফ ট্রাফিকিং ট্রাফিকিং অ্যান্ড দ্য রেস্কিউ রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিইন্টেনজেশন অফ দ্য ভিকটিম ট্রাফিকিং ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন। উজ্জ্বলা স্কিম 2007 সালে, উজ্জ্বলা স্কিম 2007 সালে।
উজ্জ্বলা স্কিম, যার মাধ্যমে ওই যে মেয়েদেরকে সিলিন্ডার দেওয়া হচ্ছিল, এই উজ্জ্বলা স্কিমের আন্ডারে। হয়েছে স্যার। ওকে, তারপর আম আদমি বীমা যোজনা আছে না, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম 2000 সালে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম 2000 সালে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড স্যার এজ পেনশন 2007। স্কিম 2007 ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। হয়েছে? স্যার মান্থলি 200 টাকা করে দিত নাকি 2000 টাকা? মান্থলি 200 করেই দিত। 200 করেই তো দিত, আমি যতদূর এখন জানি 1000 200 করেই। এখন মাসে 1000 দেয়, 200? মান্থলি 200। 2007 সালে, 2000 নয়, 200 টাকায় যাদের আছে, মানে দাদু টাদুর আছে, এটা দিয়ে থাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রীয় স্বরাষ্ট্র বীমা যোজনা, সরি স্বাস্থ্য বীমা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা 2008, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা 2008, RSBY, রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা 2008, 30,000 টাকা অবধি টোটাল অ্যাসিওর করা হয়। সেন্ট্রাল এর মধ্যে সেন্ট্রাল এবং স্টেট 75:25 রেশিওতে এটাকে শেয়ার করে থাকে। আচ্ছা, অ্যামাউন্টটা লিখে রেখে দাও তো। টোটাল সাম হচ্ছে 30,000 টাকা পার ফ্যামিলি, স্বাস্থ্য বীমা যোজনা, সেন্ট্রাল গভর্নমেন্টের আর স্টেট গভর্নমেন্টের মিলিত পদক্ষেপ। কারণ এটা কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে, এই কারণে সেন্ট্রাল আর স্টেট এটাকে রেশিওতে কাজ করে থাকে। হয়েছে? রাষ্ট্রীয় স্বরাষ্ট্র স্বাস্থ্য বীমা যোজনা টোটাল 30,000 টাকা পার ফ্যামিলি, সেন্ট্রাল আর স্টেট শেয়ার করে 75:25, মানে 3:1 রেশিওতে শেয়ার করে থাকে। ডান এতটা? হয়েছে স্যার। ওকে, এবার হচ্ছে উইডো স্কিম দরকার নেই, আদর্শ গ্রাম যোজনা দরকার নেই, রাজীব আবাস যোজনা, সবলা 39, এটা সবলা স্কিম 2010 সালে সবলা স্কিম চালু করা হয়। যেটা হচ্ছে অলরাউন্ড ডেভেলপমেন্ট, অলরাউন্ড ডেভেলপমেন্ট ফর গার্লস। ওকে, মানে 18 বছরের নিচে যারা মানে যে এরা রয়েছে তাদেরকে স্বনির্ভর করার জন্য সবলা স্কিম চালু করা হয় 2010 সালে, যাতে তাদেরকে সেলফ রিলায়েন্ট বা স্বনির্ভর গড়ে তোলার পদক্ষেপ। সবলা এটা হচ্ছে তোমার 18 বছরের নিচে আর ছেলেদের জন্য সক্ষম, এটা 2012 সালে এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম ফর দ্য বয়েজ। সবলা আর সক্ষম 2010 আর 2012। হয়েছে স্যার। ওকে, ডান। আচ্ছা, এবার দেখো কিছু লেটেস্ট স্কিম, এগুলো মোটামুটি 2002 এর মধ্যে গেল। এবার কিছু লেটেস্ট স্কিম আছে, সেগুলো একটু আলাদাভাবে, একটু ডিটেলস ভাবে বলা আছে। ওকে, সেটা একটু আলাদা করে একটা লেটেস্ট স্কিম বলে লিখে রাখো, ওর থেকে একটু আলাদা করে লিখে রাখো, কারণ এখানটা একটু সম্পর্কে একটু ডিটেলস এখানে লেখা রয়েছে। দেখো, প্রথম আছে, লেখো সর্বশিক্ষা অভিযান 2000 সালে, সর্বশিক্ষা অভিযান 2000, সর্বশিক্ষা অভিযান 2000, সর্বশিক্ষা অভিযান 2000। এটা কি হয়েছিল 2001 সর্বশিক্ষা অভিযান চালু করা হয়, এবং 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন অফ দ্য 6 to 14 ইয়ার্স এজ গ্রুপ, যেটা একটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস করা হয়েছে। ওকে, আমি বলেছিলাম এটা অভিযান বানানটা একটু দেখুন না। ABH
ও, এটা আগে পড়ে গেছে, যেটা পরে পড়ে গেছে। অভিযান, সর্বশিক্ষা অভিযান। ঠিক আছে, সর্বশিক্ষা অভিযান 2000 সালে। অলরেডি এটা আমাদের জানা আছে। তারপর লেখো মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়া স্কিম নিয়ে আসা হয় 2014 সালে। মেক ইন ইন্ডিয়া স্কিম আসে 2014 সালে, যেটা কি মেজর নিউ ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজাইন টু দ্য ফেসিলেট ইনভেস্টমেন্ট, ফস্টার ইনোভেশন, এনহ্যান্স স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড বিল্ড বেস্ট ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি। মানে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যাতে আমাদের মানে যারা ইনভেস্টমেন্ট করছে তারা যাতে সহজে ইনভেস্ট করতে পারে। ফস্টার ইনোভেশন মানে বিভিন্ন আরো বেশি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা। স্কিল ডেভেলপমেন্ট মানে আমাদের যে কাজ করার ক্ষমতা বা স্কিল রয়েছে সেটাকে ডেভেলপমেন্ট করা। আর বেটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আমাদের কান্ট্রির মধ্যে। তো এর প্রাইমারি অবজেক্টটা লিখে রাখো, দ্য প্রাইমারি অবজেক্ট ইজ টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ওকে, এটা লিখে রাখো। প্রাইমারি অবজেক্টিভ ছিল গ্লোব থেকে মানে পৃথিবী থেকে ইনভেস্টমেন্টটাকে অ্যাট্রাক্ট করা, মানে যাতে পৃথিবীর লোকেরা মানে আমাদের বিশ্ব থেকে লোকেরা এসে ভারতে ইনভেস্ট করে। এটা ছিল মেক ইন ইন্ডিয়ার প্রাইমারি অবজেক্ট। এটা লিখে রাখো, মেক ইন ইন্ডিয়া স্কিম প্রাইমারি অবজেক্ট টু অ্যাট্রাক্ট ইনভেস্টমেন্ট ফ্রম গ্লোব। গ্লোব মানে এখানে হচ্ছে পৃথিবীর কথা বলা হয়েছে, মানে সব জায়গা থেকে পৃথিবী থেকে যাতে ইনভেস্টমেন্ট এসে থাকে। ওকে, আচ্ছা এখানে একটা লিখে রাখবে, প্রথম মেক ইন ইন্ডিয়া এটাকে লঞ্চ করা হয়েছিল 25টা সেক্টর। 25টা সেক্টরে প্রথমবারে মেক ইন ইন্ডিয়া বা 25টা জায়গা 25টা সেক্টরে প্রথম মেক ইন ইন্ডিয়া স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল। মানে 25টা সেক্টরের উপর মেনলি ফোকাস করে। হলে বলবে। হয়েছে স্যার। ওকে, এর মধ্যে দেখো 25টা সেক্টর কি কি ছিল এখানে লেখা রয়েছে। অটোমোবাইল, অ্যাভিয়েশন, কেমিক্যাল, আইটি, বিপিএম, ফার্মাসিউটিক্যাল, কনস্ট্রাকশন, ডিফেন্স, ডট 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 সব এখানে দেওয়া আছে। 25টা সেক্টর দেওয়া আছে, দরকার নেই, কিন্তু তোমরা যদি পড়বে মনে করো তাহলে পড়তে পারো। ওকে ওকে, নেক্সট লেখো অটল পেনশন যোজনা, এপিওয়াই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অটল পেনশন যোজনা, অটল পেনশন যোজনা 2015 সালে লঞ্চ করা হয়। অটল পেনশন যোজনা দেখো, লঞ্চড বাই দ্য পিএম অন May 9, এই ডেটটা লিখে রাখো, May 9, 2015 ইন কলকাতা। এই অটল পেনশন যোজনা মেনলি ফর দ্য ব্যাকওয়ার্ড পেনশন গভর্নমেন্ট ব্যাকড পেনশন স্কিম ফর দ্য আনঅর্গানাইজ সেক্টর। এটা লিখে রাখবে, টার্গেট করেছিল, মেনলি টার্গেটেড ছিল আনঅর্গানাইজ সেক্টর যারা রয়েছে তাদের পেনশনের জন্য অটল পেনশন যোজনা লঞ্চ করা হয়। ডেটটা মনে রাখবে, May 9, 2015 লঞ্চড বাই দ্য পিএম। পিএম কে ছিল 2015 পিএম কে ছিল? মোদি। ও মোদি মোদি। না আমি স্যার মোদি তো ছিল 2009 ভাবছি। মে 9টাকে 2015। আর হচ্ছে মনমোহন চালালে কি আর অটল বিহারী বাজপেয়ীর নাম দিবে? হ্যাঁ এটা স্যার সেটা ঠিক। বাস্তব কথা না। মোদি হয় নিজের নাম দিবে, না হলে এই বাজপেয়ীর নাম দেবে, বিজেপি কোনো একটা লিডারের নাম দেবে। লেখা রাখো, অটল পেনশন যোজনা 2015, May 9, 2015 টার্গেটেড আনঅর্গানাইজ সেক্টর। ওকে, এর মাধ্যমে কি হয়েছিল যে 50% টাকা, যে 1000 টোটাল কন্ট্রিবিউশন অফ 1000 পার অ্যানাম হুইচ এভার ইজ লোয়ার এলিজিবল, ফলে 5 বছরের জন্য 1000 টাকা করে জমা রাখলে এটা হচ্ছে তোমাদের 18 থেকে 40 বছর মধ্যে, 40 বছরে প্রত্যেক বছর
1000 টাকা, দেখো 1000 টাকা করে তুমি সরকারের কাছে জমা রাখলে, তাহলে তোমাকে 60 বছরের পরে সরকার তোমাকে একটা অ্যামাউন্ট তোমাকে মানে ফিরিয়ে দিবে, মানে তোমাকে পেনশনের মতো করে দেবে। মানে প্রতি বছর 1000 পার অ্যানাম, মানে প্রতি বছর তোমাকে 1000 টাকা পেনশন স্কিমে জমা দিতে হবে। আর এটা তুমি মিনিমাম জয়েনিং হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। মানে তুমি চাইলে এখন অটল পেনশন যোজনা স্কিমে নাম লেখাতে পারো। ওকে, কিন্তু 40 বছর পেরিয়ে গেলে তারপর আর হচ্ছে তুমি দিতে পারবে না। তারপরে তোমাকে বলবে না, আর পেনশন স্কিম তুমি লঞ্চ করতে পারবে না। Okay? যেমন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা লিমিট থাকে, তার বেশি করা যায় না। ওকে, লিখে রাখো এটা, যে মিনিমাম মানে যে কন্ট্রিবিউশন করতে হয় অটল পেনশন যোজনা কত টাকা, 1000 টাকা প্রতি বছর। মিনিমাম এজ হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। মিনিমাম এজ হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর। হয়েছে? হ্যাঁ স্যার। Okay. এবার দেখো 60 বছর পর্যন্ত তুমি দেবে, তারপর এটা 20 বছর পর্যন্ত, মিনিমাম যে 20 বছর পর্যন্ত তুমি পাবে, বা তার থেকেও পরেও তুমি পেতে পাবে। আর এখানে দেখো, দিস স্কিম হ্যাজ বিন লিঙ্কড টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট ওপেন আন্ডার দ্য প্রধানমন্ত্রী জন ধন যোজনা স্কিম। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই অটল পেনশন যোজনায় তোমাকে তো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, যেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তুমি এটা করতে পারবে। আচ্ছা, স্ক্রিনিং কি অফ হয়ে গেল নাকি? না, ঠিক আছে, না ঠিক স্যার। আছে। না, ঠিক আছে। আচ্ছা, প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমটা কি আমি একটু পরেই বলছি, এই দেখো একটু পরেই আছে। এই প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমের আন্ডারে কিছু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি করা হয়। এই অটল পেনশন যোজনার কোনো যদি অ্যাকাউন্ট করা হয়, যে যে অ্যাকাউন্টের মাধ্যমে তুমি অটল পেনশন যোজনা করতে চাও, তাহলে তোমাকে প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমের আন্ডারে একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হয়, সেটা খুলে তুমি তার আন্ডারে তুমি এটাকে লিংক করতে পারো। লিখে রাখো, this scheme has been linked to the bank account opened under the Pradhan Mantri Jan Dhan Yojana scheme. এই পয়েন্টটা লিখে রাখো। হয়েছে? হলে বলবে। হয়েছে স্যার। ওকে, নেক্সট দেখো, প্রধানমন্ত্রী জন সুরক্ষা বীমা যোজনা PMSBY। এটা লঞ্চ করেছে নরেন্দ্র মোদী 2015 সালে। এটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাকড, লিখে রাখো, গভর্নমেন্ট ব্যাকড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম। এটা হচ্ছে গভর্নমেন্ট যেটাকে সাপোর্ট করছে, গভর্নমেন্ট এটা দেবে। এটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাকড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম, প্রধানমন্ত্রী জন সুরক্ষা বীমা যোজনা। যেমন আমি একটু আগে, জন সুরক্ষা বীমা যোজনা 2015 সালে পিএম মোদি এটা ইন্ট্রোডিউস করেছিল। এখানেও দেখো তুমি 80 থেকে 70 বছর এজের মধ্যে, দ্য যোজনা ইজ অ্যাভেলেবল ফর দ্য পিপল বিটুইন 18 to 17 ইয়ার্স এজ। 18 থেকে 70 বছরের মধ্যে তুমি এই স্কিমের মধ্যে তুমি ইনক্লুড থাকবে। ওকে, লঞ্চ ডেটটা লাগবে May 9, 2015। এটা হচ্ছে গভর্নমেন্ট ব্যাকড অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স স্কিম। হয়েছে? আচ্ছা দেখো, এর প্রিমিয়াম দেখো, খুব কম প্রিমিয়াম তোমাকে দিতে হয়। তোমাকে অ্যানুয়াল
12 টাকা করে, বছরে 12 টাকা করে, মানে মাসে 1 টাকা করে তোমাকে এর জন্য প্রিমিয়াম বা টাকা দিতে হবে। ওকে, মানে প্রতি বছর তোমাকে 12 টাকা করে তুমি যদি জমা রাখো, তাহলে তুমি এটার ক্ষেত্রে তুমি পাবে, পার্সিয়াল অ্যাক্সিডেন্ট ডিসেবিলিটি। মানে তুমি যদি মারা যায়, যদি ফুল ডিসেবিলিটি হয় অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে, যদি তুমি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় মানে মারা যায়, অথবা ফুল ডিসএবিলিটি হয় মানে যদি পূর্ণভাবে মানে অক্ষম হয়ে গেল যে অ্যাক্সিডেন্টের ফলে, তখন তুমি 2 লাখ টাকা পাবে। আর তুমি যদি পার্সিয়াল তোমার যদি ডিসএবিলিটি হয়, যেটা হাত কেটে গেল, পা কেটে গেল, সেক্ষেত্রে তুমি 1 লাখ টাকা করে পাবে। ওকে, এটা পরে কত টাকা, ফুল ডিসেবিলিটি বা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই আহ, জন সুরক্ষা বীমা যোজনার আন্ডারে তুমি 2 লক্ষ টাকা পাবে ফুল ডিসেবিলিটি বা অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে। আর তুমি যদি পার্সিয়াল ড্যামেজ হয় তাহলে সেটা পাবে 1 লক্ষ টাকা। কত টাকা ইয়ারলি? 12 টাকা ইয়ারলি। লেখা হলে বলবে এটা। হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখো এখানেও দেখো সেম ব্যাপার, যে ব্যাংক অ্যাকাউন্ট শুড বি ওপেন ইন দা প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিম। এখানে দেখো সেম ওই জনধন যোজনা স্কিমের আন্ডারে সব জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়। এক্ষেত্রে দেখো সেম মানে কন্ডিশন রয়েছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হতে হবে। প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমের আন্ডারে এই যে মোস্ট অফ দিস অ্যাকাউন্ট হ্যাভ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। ওকে, আচ্ছা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর এমনি অ্যাকাউন্টের মধ্যে কি পার্থক্য কেউ বলতে পারবে? সুপ্রীত? মানে জিরো মানে কি বলবো, জিরো ব্যালেন্সে যে খাতা খোলা যে ব্যাংকে, সেটা বলো, নাকি? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে কি বলছে, মানে এটা কি বলছে? তোমার তো এমনি এমনি অ্যাকাউন্টেও তোমার যা রয়েছে তাতে তুমি জিরো ব্যালেন্স রাখতে পারো, রাখতেই পারো। তোমার ফোনের ব্যালেন্স তুমি জিরো রাখতে পারো নি? ব্যাংকের অ্যাকাউন্ট তোমার যে ব্যাংক আছে, আলাদা করে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কেন বলছে? নির্দিষ্ট টাইম থাকে। না দেখো, আমাদের যেগুলো ব্যাংক হয়ে থাকে, যে কোনো প্রাইভেট ব্যাংক বলো গভর্নমেন্ট ব্যাংক বলো, সেখানে তোমাকে একটা কিন্তু ব্যালেন্স সবসময় মেনটেন করতে হয়। তুমি যদি টাউনশিপে থাকো, যদি গভর্নমেন্ট ব্যাংকে যেমন এসবিআই এর কথা বলো, বা তোমার ইউবিআই এখন নেই, পিএনবি আছে, যেগুলো আমাদের হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে, সেক্ষেত্রে তোমাকে যদি টাউনশিপ হয়, যদি শহর হয়, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টে তোমাকে মিনিমাম 2,000 টাকা রাখতে হবে। আর যদি গ্রামীণ ব্যাংক হয়, মানে রুরাল ব্যাংক হয়, তাহলে সেখানে তোমাকে মিনিমাম 1,000 টাকা রাখতে হবে। এর নিচে যদি তোমার থাকে তাহলে তোমার কিন্তু সেই অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করা হবে। বুঝা গেছে? আর জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কি তুমি তোমার অ্যাকাউন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স, ওই অ্যাকাউন্টে 0 টাকাও রাখতে পারো, 5 টাকাও রাখতে পারো, 10 টাকাও রাখতে পারো, কোনো তার জন্য চার্জ কাটা হবে না। ওকে, কিন্তু আমাদের অন্যান্য যেসব অ্যাকাউন্ট হয়, যেগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি বা আমাদের কাছে থাকে, সেগুলো এমনি অ্যাকাউন্ট হয়, তাতে মিনিমাম 1,000 টাকা গ্রামীণ ব্যাংক হলে, আর টাউনশিপ অ্যাকাউন্ট হলে মান্থলি মানে তোমার মিনিমাম 2,000 টাকা রাখতে হবে। এবার এটা তুমি 2,000 টাকার নিচে মিনিমাম 14 দিনের বেশি তুমি রাখতে পারবে না। 14 দিনের বেশি জমা যদি তোমার থাকে, তাহলে এসবিআই সেখান থেকে একটা চার্জ কাটবে। সেটা আই থিঙ্ক 200 টাকা বা সামথিং, 150 টাকা বা 100 টাকা, এরকম একটা চার্জ আছে, সেটা এসবিআই কিন্তু কেটে নিবে। যা টাকা থাকবে সেখান থেকে এসবিআই কেটে নিবে। ঠিক আছে, বোঝা গেছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটা কি? ওকে, এবার লেখো বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, যেটা হচ্ছে সেভ গার্ল চাইল্ড অ্যান্ড এডুকেট গার্ল চাইল্ড। সেভ গার্ল চাইল্ড অ্যান্ড এডুকেট গার্ল চাইল্ড হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম। বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম, যেটা হচ্ছে সেভ গার্ল সেভ চাইল্ড অ্যান্ড এডুকেট চাইল্ড স্কিম। বেটি বাঁচাও বেটি পড়াও, যেটাও লঞ্চ করা হয় 2015 সালে।
বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম 2015 সালে হচ্ছে। এই স্কিমটা করেছিল 2015 সালের 22শে জানুয়ারি, খুব ইম্পর্টেন্ট, পানিপথ হরিয়ানাতে। পানিপথ হরিয়ানাতে এই স্কিমটা লঞ্চ করা হয় 22শে জানুয়ারি 2015-তে। কারণ কি বলতো, হরিয়ানাতে সবচেয়ে বেশি চাইল্ড সেক্স রেশিও সব থেকে বেশি কম রয়েছে, মানে সব থেকে বেশি এই যে ডিফারেন্স রয়েছে, যে লিঙ্গ বৈষম্যতা, মানে মেয়েদের পরিমাণ ওখানে খুব কম রয়েছে। এই জন্য হরিয়ানাতে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমটা লঞ্চ করা হয়েছিল। ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে বেটি বাঁচাও বেটি পড়াওয়ের? সুপ্রিত? মনে নেই। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের অনিন্দিতা? স্যার আমারও মনে হয়। বেটি বাঁচাও বেটি পড়াওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে পরিণীতি চোপড়া, ঠিক আছে? এখন চেঞ্জ করেছে, যেটা হচ্ছে বর্তমানে করেছে, এর আগের বারে 2015-তে যখন লঞ্চ করে তখন পরিণীতি চোপড়া ছিল, আর এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে তারপরে আমাদের হচ্ছে সাক্ষী মালিককে। সাক্ষী মালিক মনে আছে? সাক্ষী মালিককে একটু হ্যাঁ স্যার, শোনো নাকি? রেসলার। হরিয়ানাতে এ জিতেছিল। সাক্ষী মালিক অলিম্পিকে তোমার স্যার কথাগুলো কেটে যাচ্ছে, আবার কাটছে। মাঝে মাঝে ওকে, কেটে যাচ্ছে। আচ্ছা এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এখানে দরকার নেই দরকার নেই দরকার নেই। ওকে, আর প্রধানমন্ত্রী জনধন যোজনা, এক্ষুনি যেটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সালে চালু করা হয়। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করেন 2014 সালে। ডেট খুব ইম্পর্টেন্ট, 28শে আগস্ট 2014। 28শে আগস্ট 2014 প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়, খুব ইম্পর্টেন্ট। এখানের মাধ্যমেই তৈরি করা হয় নিউ ব্যাংক অ্যাকাউন্ট উইথ জিরো ব্যালেন্স। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ইন্ট্রোডিউস করা হয় এই প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে, যার মাধ্যমে কি যারা এই প্রধানমন্ত্রী জনধন যোজনার আন্ডারে হবে, আন্ডারে থাকবে, তাদেরকে কি করা হবে, ইনবিল্ড অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স 2 লাখ টাকার ইনবিল্ড, মানে তোমাকে কোনো রকমের টাকা পয়সা কিছুই দিতে হবে না, তুমি শুধু এই জনধন অ্যাকাউন্টের আন্ডারে অ্যাকাউন্ট খুলে রাখো, কোনো অসুবিধা নেই, তুমি অ্যাকাউন্ট খুলে রাখলে তাহলেই তুমি ইনবিল্ড অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে তোমার যে নমিনি থাকবে সে 2 লক্ষ টাকা পাবে। ওকে, তোমার যদি এখানেও সেম ব্যাপার, যদি মারা যায় 2 লক্ষ টাকা, আর যদি পার্সিয়াল ড্যামেজ হয় না, এক্ষেত্রে পার্সিয়াল ড্যামেজে টাকা দেয় না, এক্ষেত্রে পার্সিয়াল ড্যামেজে টাকা দেয় না, এখানে শুধুমাত্র মারা গেলে যে ইনবিল্ড অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স কভার 2 লক্ষ টাকা দেয়। যদি মারা যায় একমাত্র তখনই অ্যাক্সিডেন্টাল যে ইন্স্যুরেন্স কভার 2 লক্ষ টাকা পাবে, কারণ এখানে তুমি কোনো রকমের টাকা জমা দিচ্ছ না, তুমি শুধু একটা অ্যাকাউন্ট এই স্কিমের আন্ডারে একটা অ্যাকাউন্ট করে রাখবে, ব্যাস। একটা রুপে কার্ড থাকতে হবে, আমাদের ডেবিট কার্ড আমরা জানি যে রুপে ডেবিট কার্ড খুব ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখবে যে এর আন্ডারে যে ডেবিট কার্ডটা দেওয়া হয় এটা হচ্ছে রুপে ডেবিট কার্ড, ঠিক আছে? আর রুপে কিষান ক্রেডিট কার্ডও দেওয়া হয়। কিষান ক্রেডিট কার্ড আমরা জানি এগ্রিকালচার যারা কৃষক থাকে তাদেরকে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে এগ্রিকালচার বেস তারা লোন বা লোন ফেসিলিটি তারা ভোগ করতে পারে। লিখেছো? স্যার আর কতটা আছে? আর একটু আছে, আর বেশি নেই, আর আর আহ, 4টে মতো আছে, আর 4টে মতো আছে, 4:30-র মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর 4টে মতো আছে, ডিজিটাল ইন্ডিয়া আছে, কন্যাশ্রী আছে, আই থিঙ্ক আর একটা দুটো ওরকম আছে, খুব বেশি নেই। লিখেছো এটা? স্যার লিখে নিলে তাহলে আমার হচ্ছে পরের দিন আমি তোমাদের এটা শুরু করে দিতে পারবো আর কি, তোমাদের ওই
পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু করে দেবো তাহলে। আচ্ছা, এখানটার দরকার নেই। আচ্ছা, নেক্সট লিখে রাখো সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015। এটাতে খুব বেশি কিছু লেখার নেই, ইম্পর্টেন্ট জিনিসটা চলে গেছে। সুকন্যা সমৃদ্ধি যোজনা 2015। ঠিক আছে, শুধু লিখে দাও 2015। লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে আর সেরকম কিছু লিখতে হবে না। আচ্ছা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, যেটা এই যে গ্যাস দেওয়া হয়েছিল উজ্জ্বলা যোজনার পরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016, 2016। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016। মানে যারা বিপিএল তালিকাভুক্ত রয়েছে তাদেরকে গ্যাস দেওয়ার জন্য এলপিজি কানেকশন। শুধু এখানে লিখে রাখো তো কোন গ্যাস, এইচপি দেয় না, ভারত গ্যাস দেয় না, কি গ্যাস দেয়, শুধু সেই এলপিজি কানেকশন টু বিপিএল, ব্যাস এটা লিখে রাখো, আর কিছু লিখতে হবে না। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 এলপিজি কানেকশন টু বিপিএল হাউস হোল্ডার। ডান, লেখা হয়েছে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এটা লেখো ডিজিটাল ইন্ডিয়া 2015। ডিজিটাল ইন্ডিয়া 2015। ডিজিটাল ইন্ডিয়া 2015। ঠিক আছে, লঞ্চের ডেটটা শুধু লিখে রাখো 1 জুলাই 2015। 1 জুলাই 2015। 1 জুলাই 2015। ডিজিটাল ইন্ডিয়ার 1 জুলাই 2015। ডান, লেখা হয়েছে। হ্যাঁ। ওকে, আর এখানে দরকার নেই। স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া 2016। স্টার্ট আপ ইন্ডিয়া 2016। আর শুধু হচ্ছে ট্যাগ লাইনটা লিখে রাখো, জব সিকার উইল বি দা জব ক্রিয়েটার। স্টার্ট আপ ইন্ডিয়ার হচ্ছে ট্যাগ লাইন হচ্ছে জব সিকার উইল বি দা জব ক্রিয়েটার 2016। ট্যাগ লাইনটা লিখে রাখো, জব সিকার উইল বি দা জব ক্রিয়েটার। হয়ে গেছে। হয়েছে? ওকে। ওকে, স্কিল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া লেখো 2015। স্কিল ইন্ডিয়া লেখো 2015, 2015 সালে স্কিল ইন্ডিয়া। আর এই স্কিল ইন্ডিয়ার মাঝে লিখে রাখো যে এর আন্ডারে রয়েছে বিভিন্ন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, PMKVY। ডেটটা লিখবে জুলাই 15, 2015। 15ই জুলাই 2015-তে তৈরি করা হয় স্কিল ইন্ডিয়া বা PMKVY, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। ডান, স্কিল ইন্ডিয়া। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা ব্যাংক লোন ব্যাংক যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা 2016। প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা 2016। দেখেছো, এর শুধু অবজেক্টিভটা লিখে রাখো, ফান্ড দা আনফান্ড। ফান্ড দা আনফান্ড অর্থাৎ যাদের ফান্ড নেই, আনফান্ড মানে যাদের ফান্ড বা টাকা বা সঞ্চয় নেই, তাদেরকে ফান্ড দেওয়াটা লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা। মানে এর মাধ্যমে যেসব স্মল বিজনেস সেক্টর গুলো হয়ে থাকে, যেগুলো মানে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প হয়ে থাকে, তাদেরকে লোন দেওয়ার জন্য এই প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা স্কিমটা লঞ্চ করা হয় 2016।
হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, শুধু আর একটা এখানটায় লিখে রাখো, ফান্ডিং দ্য নন কোঅপারেট স্মল বিজনেস সেক্টর। যারা নন কোঅপারেট, যেগুলো স্মল নন কর্পোরেট যারা আছে, স্মল বিজনেস সেক্টর, তাদেরকে লোন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মুদ্রা লোন ব্যাংক যোজনা স্কিম দেওয়া হয়। আর দুটো আছে, পাক্কা আর দুটো আছে। হয়েছে? হয়েছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্টের দিকে আছে দেখো, হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড অগুমেন্টেশন যোজনা, যেটাকে হৃদয় স্কিম বলা হয়। 2015 নিয়ে আসা হয় হৃদয় স্কিম। হেরিটেজ সিটি স্কিম যেটা নিয়ে আসা হয় 2015 সালে। 2015 সালে নিয়ে আসা হয় হৃদয় স্কিম। হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট, তোমরা হৃদয় 2015 লিখে রাখো, তাহলেই হবে। এটা লঞ্চ করা হয় জুলাই 21, 2015। জুলাই 21, 2015 লঞ্চ করা হয়। লঞ্চের ডেটটা লিখে রাখো, 21শে জুলাই 2015-তে। এর মাধ্যমে কি হয়েছে, জাস্ট যে হেরিটেজ সাইট জুলাই না গুলোকে রয়েছে, জানুয়ারি? জানুয়ারি জানুয়ারি জানুয়ারি, যে দেখো 21শে জানুয়ারি 2015, এর মাধ্যমে যেসব আমাদের হেরিটেজ সাইট গুলো আছে তাদেরকে মানে কনসিডার করা হয় এবং তাদেরকে সংরক্ষণ করার জন্য এই স্কিমটা লঞ্চ করা হয়। হয়ে গেছে। ওকে, আচ্ছা, স্মার্ট সিটি মিশন, স্মার্ট সিটি মিশন 2015, স্মার্ট সিটি মিশন 2015, স্মার্ট সিটি মিশন, এটা 2015, 2015-তে 100টা স্মার্ট সিটি ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা 21শে জুন 2015, 25শে জুন 2015-তে। 25th জুন 2015-এ 100টা স্মার্ট সিটিকে ঘোষণা করা হয়, 100টা সিটিকে স্মার্ট সিটি ঘোষণা করা হয় আন্ডার দ্য স্মার্ট সিটি মিশন স্কিম 2015। হেরিটেজ সিটির ডেটটা একটু বলুন। হেরিটেজ সিটির ডেটটা লিখে রাখো, 21শে জানুয়ারি, 21শে জানুয়ারি 2015, 21শে জানুয়ারি 2015। হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এখানে যদি হেরিটেজটা লিখে রেখে দিতে পারো 12টা সিটিকে, 12টা আইডেন্টিফাই সিটি করা হয়েছিল, এখানে লেখা আছে, নোটটা দিয়ে দেবো, দেখে নেবে। আজমির, অমরাবতী, অমৃতসর, বাদামি, দ্বারকা, গয়া, কাঞ্চিপুরম, মথুরা, পুরী, বারাণসী, আর ভেলাকান্নি আর ওয়ারেঙ্গেল। এই 12টা সিটিকে হেরিটেজ সাইডে হৃদয় স্কিমের আন্ডারে ইনক্লুড করা হয়। এটা 100টা স্মার্ট সিটি হয়েছে, স্মার্ট সিটিটা লেখা আছে। আর স্বচ্ছ ভারত অভিযান 2019, স্বচ্ছ ভারত অভিযান 2019, স্বচ্ছ ভারত অভিযান 2019, স্বচ্ছ ভারত অভিযান 2019, যেটা করা হয়েছিল মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে। মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এটা অক্টোবর 2, 2019, 2019-এ এটাকে লঞ্চ করা হয়, স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযান 2019, অক্টোবর 2, 2019, প্রধানমন্ত্রী গান্ধীজির 150তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান সূচনা করা হয়। ডান? হ্যাঁ স্যার। আচ্ছা, উজ্জ্বলা যোজনা লিখতে হবে নি। আচ্ছা, একদম লাস্ট কন্যাশ্রী প্রকল্প, একদম লাস্ট কন্যাশ্রী প্রকল্প 2013, সবার শেষে মমতা দিকে দিয়ে শেষ। কন্যাশ্রী প্রকল্প 2013 লঞ্চ করা হয়েছিল 14ই আগস্ট 2013-তে, এই জন্য ওই ডেটটাকে আমরা কন্যাশ্রী দিবস বলে থাকি। ওকে, এই জন্য 14ই আগস্টকে আমরা
সেলিব্রেট করি, লিখে রাখো 14ই আগস্টকে আমরা করি কন্যাশ্রী দিবস হিসাবে, যেটা অ্যানুয়াল স্কলারশিপ 1000 টাকা করে 13 থেকে 18 বছরের জন্য, আর ওয়ান টাইম 25,000 টাকা 18 বছর হলে। ওকে, কি কন্যাশ্রী এ বি কি সব ব্যাপার ট্যাপার আছে সেই আন্ডারে। 3টে আছে। 3টে আবার কি, কলেজের সময় আবার একটা দিচ্ছে, ওই এটা হচ্ছে প্রথমে 1000 দেয়, তারপরে 25, তারপরে সেই 55 নাম্বার থাকলে পার্সেন্ট থাকলে 60,000 দেয় 60,000। মাস্টার ডিগ্রিতে। আচ্ছা, তাহলে এটা 3 যেটা কম্পোনেন্ট হবে। K1 K2। K1, ঠিক ঠিক ঠিক, K1 K2 এরকম ব্যাপারটা রয়েছে। আর এখান থেকে লাস্ট ইনফরমেশনটা লিখে রাখো, 2017 জুন মাসে ইউনাইটেড নেশন থেকে কন্যাশ্রীকে হাইয়েস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। মমতা ব্যানার্জিকে এটার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ইউনাইটেড নেশন থেকে। ঠিক আছে, কন্যাশ্রীকে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পাবলিক সার্ভিং অ্যাওয়ার্ড হিসেবে সম্মানিত করা হয়েছে 2017-তে। ডান, পুরোটা এখানে আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MIC এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।